রিমা তার বাবা রতনবাবু এবং তার মা ছায়াদেবীর সঙ্গে বসবাস করে। ছোটবেলা থেকে রিমার খাবার প্রতি ভীষণ পরিমাণে অনীহা ছিল। সে কিছুতেই কোনো খাবার খেতে চাইতো না। খাবার দেখলেই রিমার চোখে জল চলে আসতো। এইভাবে সবসময় আধপেটা খাবার খেয়ে খেয়ে ছোট্ট রিমা ভীষণ পরিমাণে দুর্বল হয়ে পড়ে। এই নিয়ে তার বাবা মা খুবই দুশ্চিন্তায় ভোগে। একদিন রিমা স্কুল থেকে ফিরে আসলে ছায়াদেবী ভাত মেখে তাকে খাওয়ানোর খুব চেষ্টা করতে থাকে। এমন বায়না করিস না মা, সেই কখন স্কুল থেকে ফিরেছিস, কিচ্ছু খাসনি, এমনকি স্কুলের টিফিনটাও ঠিক করে খাসনি। এখন একটু ভাত খেয়ে নে, না হলে তোর শরীর খারাপ হয়ে যাবে। না মা, আমার পেটে খিদে নেই, আমি ভাত খাবো না। এই বলে রিমা টিভি চালিয়ে দেয়। মেয়ের সামনে টিভি চলছে দেখে ছায়াদেবীর মাথায় একটা বুদ্ধি আসে। সে সঙ্গে সঙ্গে টিভিতে কার্টুনের চ্যানেল চালিয়ে দেয়। এর আগে রিমা কোনোদিনও কার্টুন দেখেনি। সে সবসময় টিভিতে নিজের পছন্দের বাংলা সিনেমার গান শুনত। কিন্তু তার মা কার্টুন চালিয়ে দিলে রিমার কার্টুন দেখতে ভীষণ ভালো লাগে। আর সেই সময় টিভিতে ডোরেমন চলছিল। রিমা এক মনে ডোরেমন দেখতে থাকে। আর সেই সুযোগে ছায়াদেবী তার মেয়েকে সব ভাত খাইয়ে দেয়। মা, কার্টুন দেখতে আমার খুব ভালো লাগছে। টিভিতে এতগুলো কার্টুন হয়, আমি তো জানতাম না। আমি প্রত্যেকদিন এভাবেই কার্টুন দেখব। এভাবেই ধীরে ধীরে রিমা টিভিতে কার্টুন দেখার অভ্যাস করে ওঠে। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। রিমা বড় হয়ে ওঠে, কিন্তু তার টিভিতে কার্টুন দেখার অভ্যাস থেকেই যায়। কার্টুন না দেখলে তার পেটের ভাত হজম হয় না। রিমা বিবাহযোগ্য হয়ে উঠলে রতনবাবু নিজের মেয়ের সঙ্গে রাজের বিয়ে ঠিক করে দেয়। রাজ তার মা রানী দেবী এবং বোন নন্দার সঙ্গে বসবাস করে। তাদের রিমাকে খুবই পছন্দ হয়। বিয়ের দিন রাজ সপরিবারে রিমাকে বিয়ে করতে আসে। এ মা, রতনবাবু কিভাবে বিয়ে বাড়ি সাজিয়েছে! সাজানো দেখে মেয়ের বিয়ে নাকি বাচ্চার জন্মদিন কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ মা, ঠিকই বলেছ। চারিদিকে কেমন কার্টুন ক্যারেক্টারের ছবি আঁকা। ওই দেখো, ওই দেওয়ালে ডোরেমনের পুতুল আঁকা, আর ওইদিকে দরজায় সিনচ্যানের পুতুল ঝুলছে। বিয়ে বাড়ির চারিদিকে ডোরেমন, সিনচ্যান, মিকি মাউস, টম এন্ড জেরি, অসওয়াল্ডের পুতুল দেখে সকলে ভীষণ পরিমাণে অবাক হয়। রিমার আবদারে সকলে তাদের জিজ্ঞাসা করায় তারা এই বিষয়ে কাউকেই কিছু বলতে চায় না। রিমা বিয়ে করার সময় যখন সেজে গুজে নেমে আসে, তার সাজগোজ দেখে সকলেরই চোখ কপালে উঠে যায়। বৌদি, এ তুমি কেমন সাজ সেজেছ? আজকে তোমার আর দাদার বিয়ে তো? হ্যাঁ জানি তো, তাই জন্য আমি মিনি মাউসের লুকটা ট্রাই করেছি। আমার মিনি মাউস মিকি মাউসের কার্টুন দেখতে খুব ভালো লাগে, আর আমি এরকম মিনি মাউসের মতো সেজেই তোমার দাদাকে বিয়ে করব। এই কথা শুনে রানী দেবী, নন্দা এবং রাজ খুবই অবাক হয়ে যায়। তারা রিমাকে পাগল ভাবতে শুরু করে। তারা কিছুতেই রিমার এমন কাণ্ড দেখে রাজের সঙ্গে রিমার বিয়ে দিতে চায় না। কিন্তু রিমার বাবা মা মেয়ে লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার দোহাই দেখিয়ে ছেলের বাড়ির লোকেদের বিয়েতে রাজি করানোর চেষ্টা করতে থাকে। রাজের যেহেতু রিমাকে খুবই পছন্দ ছিল, তাই সেও তাকে বিয়ে করার জন্য কোনো আপত্তি করে না। বিয়ের সময়, এই রাজ, তুমি এরকম নর্মালি হেঁটে বিয়ে করতে আসছো কেন? এমন করে শুধু হেঁটে আসলে আমি তোমাকে বিয়ে করব না। তোমাকে একটু কার্টুন স্টাইলে আসতে হবে। সে কি কার্টুন স্টাইলে আসতে হবে মানে? মানে তুমি বেন 10-এর মতো লাফিয়ে লাফিয়ে আমাকে বিয়ে করতে এসো, তাহলে বিষয়টা দেখতে ভালো লাগবে। লাফাও লাফাও, বেন 10-এর মতো লাফাও। রিমার এমন কথা শুনে সকলে হেসে ওঠে। রাজ অপারগ থাকায় সে বেন 10-এর মতো লাফিয়ে লাফিয়ে রিমাকে বিয়ে করতে আসে। কিছুক্ষণের মধ্যে রিমা এবং রাজের শুভ বিবাহ সম্পন্ন হয়। কিন্তু রতনবাবু ও ছায়াদেবী মেয়ের এমন কার্টুন দেখার অভ্যাস নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। এই মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে কি করবে কি জানি। কার্টুন দেখার অভ্যাসের জন্য বিয়েটা ভাঙতে ভাঙতে বেঁচে গেছে। বিয়ের পরে কি যে হবে। আরে তুমি অত চিন্তা করো না, আমাদের মেয়ে সব ঠিক সামলে নেবে। রাজ এবং রিমার বিয়ের পরও রিমার কার্টুন দেখার অভ্যাস থেকেই যায়। রিমা কাজের ফাঁকে সুযোগ পেলেই টিভিতে কার্টুন চালিয়ে দেখতে বসে পড়ে। রানী দেবী ও নন্দা তাকে বারণ করলেও সে কারোর কথা শুনতে চায় না। এই কার্টুন পাগল বৌমাকে নিয়ে ভীষণ ঝামেলায় পড়েছি। কি করে এর কার্টুন দেখার অভ্যাসটা ছাড়ানো যায় বলতো? না হলে তো আমরাও সারাদিন টিভিতে কার্টুনের আওয়াজ শুনতে শুনতে পাগল হয়ে উঠবো।
টিভিতে কত সুন্দর সুন্দর সিরিয়াল হয় বলো মা, একটাও দেখতে পারি না আমরা। সেই দিন রিমোটটা একটু চাইলাম, বৌদি কিছুতেই দিল না। এর কিন্তু একটা শেষ হওয়া দরকার। কিছু একটা তো করতে হবেই। এভাবেই সময় কাটতে থাকে। রিমা একদিন টিভিতে বসে বসে মিকি মাউস কার্টুন দেখছিল। সেই সময় রানী দেবী ও নন্দা তার কাছে আসে। তারা রিমাকে ডাকলেও রিমার কানে কোনো কথা চায় না। সে কার্টুন দেখায় ভীষণ পরিমাণে মশগুল হয়ে থাকে। বৌমা, ও বৌমা, আজকে তুমি কি রান্না বান্না করবে না? সেই সকাল থেকে সন্তোষের রেডিওর মতো তুমি কার্টুন চালিয়ে দেখেই যাচ্ছ। আমাদের তো খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমারও খুব খিদে পেয়েছে। রিমা তাদের কথা শুনে মুখ থেকে অদ্ভুত আওয়াজ বের করতে থাকে, কিন্তু সে যা বলে তাই শুনে তার শাশুড়ি মা এবং ননদ আকাশ থেকে পড়ে। ও টুডলস, ও টুডলস। এ কি তুমি কাকে ডাকছো জোরে জোরে? টুডু, টুডুটা আবার কে? কি সাংঘাতিক বাবারে বাবা, টুডু টুডু করে চিৎকার করছে। আরে মা, টুডু নয়, টুডুলসকে ডাকছি। মিকি মাউসের যখন কোনো কাজ করানোর থাকে তখনও টুডুলসকে ডাক দেয়, আর টুডুলস এসে সেই কাজটা করে দেয়। তাই আমিও টুডুলসকে ডাকছি। টুডুলস এখানে এসে আপনাদেরকে আমার হয়ে রান্না করে খাওয়াবে। এর মাথার নাট বল্টু ঢিলে আছে। এসব কার্টুনের দুনিয়াতেই হয়, বাস্তবে এসব সম্ভব নয় বৌদি। বাস্তবে তোমাকেই রান্না করতে হবে। রিমা কিছুতেই তার ননদের কথা মানতে চায় না। তারা রিমার মুখের উপর টিভি বন্ধ করে দেয় এবং তাকে রান্নাঘরে রান্না করার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু রিমার মন কার্টুন দেখার উপরই পড়ে থাকে। সে কোনো রকমে রান্না বান্না করে আবার কার্টুন চালিয়ে বসে পড়ে। দিনের পর দিন রিমার কার্টুন দেখার অভ্যাস বাড়তেই থাকে। সে দিন রাত টিভিতে কার্টুন দেখা শুরু করে। তার শ্বশুরবাড়ির লোকেরা রিমার এমন কার্টুন দেখা নিয়ে নাজেহাল হয়ে ওঠে। একদিন রানী দেবীর প্রতিবেশী লীলা দেবী তাদের বাড়িতে আসে। ও রানী, রানী, এই দেখো গো, আমার হাতটা কেমন পুড়ে গেছে। বাড়িতে বৌমা নেই, আর লাগানোর মতো ওষুধও খুঁজে পাচ্ছি না আমি। উফ, কি জ্বলছে গো বাবা। ইস, কতটা হাত পুড়ে গেছে গো। একটু দেখে রান্না করবে তো? দাঁড়াও, আমি দেখছি ঘরে কোনো ওষুধ আছে কিনা। এই বলে রানী দেবী তার বৌমাকে ডাকে এবং তাকে ঘর থেকে ওষুধের বাক্স নিয়ে আসতে বলে। কিন্তু রিমা ওষুধের বাক্স নিয়ে আসতে যায় না। এইসব ছোট ছোট জ্বালা পোড়ার জন্য ওষুধ লাগে না মা। বারবি ডলের কার্টুনে যে পরীরা থাকে তারা হাত দিয়ে ঘষে দিলেই জ্বালা পোড়া কাটা ছেঁড়া সব মিলিয়ে যায়। আমি এক্ষুনি কাকিমার জ্বালা পোড়ার জায়গাটা ঘষে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এই বলে রিমা লীলা দেবীর হাতের পোড়া অংশ জোরে জোরে ঘষে দেয়। লীলা দেবী আরো জ্বালা যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে। এমন ঘটনা দেখে রানী দেবী তার বৌমার উপর ভীষণ রেগে যায়। লীলা দেবী নিজের হাত নিয়ে আরো বেশি পরিমাণে কষ্ট পায়। রানী, এ তুমি কেমন মেয়েকে বৌমা বানিয়ে নিয়ে এসেছো? এ তো এখনো কার্টুনের দুনিয়া থেকে বেরোতে পারেনি। দিল, আমার চলে যাওয়া হাতটা একেবারে শেষ করে দিল। তোমার জন্য আমাকে আর কি কি সহ্য করতে হবে বৌমা? তুমি কি নিজেকে কার্টুনের জগতের পরি মনে করো? বাজে মেয়ে একটা। লীলা দেবী তার চলে যাওয়া হাত নিয়ে নিজের বাড়ি চলে যায়। রিমাকে তার শাশুড়ি মা অনেক বকাবকি করে, কিন্তু রিমা কিছুতেই তার ভুল স্বীকার করতে চায় না। এভাবেই প্রায় কিছুদিন কাটে। রিমার কার্টুন পাগলামি আরো বেড়ে যায়। একদিন রাজ অফিস থেকে ফিরে এসে রিমাকে ডাকে। রিমা, কালকে আমি আমাদের বসকে বাড়িতে ইনভাইট করেছি। আমি ওনাকে বলেছি তুমি খুব ভালো গান গাও, তাই উনি তোমার গান শুনতে আসবেন। আর ওনার আপ্যায়নের যেন কোনো ত্রুটি না থাকে, সেই ব্যাপারে একটু খেয়াল রেখো, কেমন? রিমা গান শোনানোর কথা শুনে খুব খুশি হয়ে যায়। সে আর নিজের আনন্দ ধরে রাখতে পারে না। বা দারুণ ব্যাপার, কতদিন আমি মন খুলে গান গাই না। সে বিয়ের আগে গানের রেওয়াজ করতাম, বিয়ের পর সব ঘুচে গেছে। পরের দিন সন্ধ্যাবেলা রাজের বস রোশনবাবু রাজের সঙ্গে তাদের বাড়িতে আসে। সে রাজের পরিবারের সঙ্গে অনেক গল্প করে। রানী দেবী ও নন্দা বিভিন্ন সুস্বাদু খাবার রান্না করে রোশনবাবুকে খাওয়ায়। এইভাবে প্রায় কিছুক্ষণ কেটে যায়। কি হলো রাজ, তুমি যে বললে তোমার ওয়াইফটাকে খুব সুন্দর গান করে, কই বলো না একটু গান করতে ওকে। আসলে আমি গান শুনতে খুব ভালোবাসি। আগে অনেক প্রোগ্রামে গান শুনতে যেতাম, কিন্তু এখন কাজের চাপের কোথাও যাওয়া হয় না, তাই আমি আজকে গান শুনতেই এসেছি। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। রিমা এক্ষুনি গান গেয়ে শোনাবে। এই রিমা, গান করো, স্যার তো অপেক্ষা করছেন। সেই কখন থেকে তোমার গান শুনবে বলছেন। নাও, শুরু করো। রিমা গলা ছেড়ে গান ধরে। ডোরেমন ডোরেমন
ডোরেমন নিয়ে যায় আমার মন মন মন, সিনচেন 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 করে কান্না প্যান প্যান, মিকি ও মিকি ও মিকি তোমার গোল কান দুটো করে ঝিকি মিকি মিকি। রিমার গলায় এমন গান শুনে রোশনবাবু সোফা থেকে পড়ে যায়। রাজ এবং তার পরিবার রিমার এরকম ব্যবহারে ভীষণ পরিমাণে লজ্জা পায়। এই আবার কেমন গান? ডোরেমন নিয়ে যাই মন, মিকি করে ঝিকি ঝিকি। রাজ, তোমার বইয়ের মাথার চিকিৎসা করাও। এ কেমন গান? আমি তো বাপের জন্মে শুনিনি। আমার তো মনে হচ্ছে তুমি আমায় অপদস্থ করবে বলে এখানে ডেকে এনেছো। এমন গান শোনালে কাল অফিসে এসো তুমি, তোমার হচ্ছে। এই বলে রোশন বাবু চলে যায়। রাজ রিমাকে ভীষণ বকাবকি করে। রানী দেবী ও নন্দাও রিমাকে কথা শোনাতে ছাড়ে না। সবকিছুর একটা লিমিট থাকে রিমা। আজ তোমার এই কার্টুন পাগলামির জন্য আমার বস কেমন আমি অপমান করলো দেখেছো তো? এখন যদি আমার চাকরিটা চলে যায় তুমি কি আমায় খাওয়াবে পড়াবে বলো? আমি বুঝতে পারিনি রাজ যে উনি আমার উপর রেগে যাবেন। আমি গিয়ে ওনার কাছে ক্ষমা চাইবো। আমার সত্যি এরকম ভাবে গান করা উচিত হয়নি। রিমা পরের দিন রাজের সঙ্গে তার অফিসে যায়। সে রোশন বাবুর কাছে অনেক ক্ষমা চায়। রোশন বাবু তাদেরকে ক্ষমা করে দেয়। তারপর থেকে রিমার মাথা থেকে বেশি বেশি করে কার্টুন দেখার ভূত নেমে যায়। তার এই পরিবর্তনে তার পরিবারের সকলে ভীষণ খুশি হয়। তারপর থেকে তারা সকলে মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তনয়া দেবী তার এক ছেলে রাকেশ এবং 4 মেয়ে প্রিয়া, শিলা, মিতা এবং কুমারীর সঙ্গে বাস করে। তানিয়া দেবীর 4 মেয়ে ভীষণ অহংকারী প্রকৃতির ছিল আর তারা 4 জনেই দেখতে খুবই সুন্দর ছিল। ধীরে ধীরে যতই সময় যেতে থাকে তানিয়া দেবী তার ছেলের বিয়ে নিয়ে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় ভোগে। কারণ বাড়িতে 4 ননদ থাকলে সেই বাড়িতে কোনো বাবাই নিজের মেয়ের বিয়ে দিতে চায় না। সেই জন্য তানিয়া দেবী সবসময় চিন্তা করে। একদিন সোশ্যাল মিডিয়াতে অনেক খোঁজাখুঁজি করার পর তানিয়া দেবী রাকেশের সঙ্গে চন্দ্রিমার বিয়ে ঠিক করে। দেখতে দেখতে রাকেশ এবং চন্দ্রিমার বিয়ের দিন এগিয়ে আসে আর রাকেশের সঙ্গে চন্দ্রিমার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর চন্দ্রিমা বাপের বাড়ি থেকে যৌতুক হিসাবে এসি, ফ্রিজ, টিভি ইত্যাদি নিয়ে আসে আর এই দেখে তার 4 ননদ খুবই খুশি হয়। দাদা, তুই কিন্তু বেশ ভালোই ভাগ্য করে একটা বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস। কারণ বৌদি যৌতুকে এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন সবকিছু এনেছে। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি তুই এরকম বাদরের মতো মুখ নিয়ে এত সুন্দর বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে আসবি। এই প্রিয়া, চুপ কর। তুই খুবই ঢং করতে পারিস। কেন রে, আমার দাদাকে ওরকম করে কথা শোনাচ্ছিস কেন? আমাদের দাদাকে মোটেই বাদরের মতো দেখতে নয়। আর বৌদি যে বাপের বাড়ি থেকে গরমকালে এসি, ফ্রিজ, টিভি নিয়ে এসেছে তাতে আমাদের লাভই হয়েছে। হ্যাঁ দিদি, তুই একদম ঠিকই বলেছিস। আমি অনেকদিন ধরে ভাবছিলাম আমাদের ঘরে কিন্তু একটা এসি লাগানো দরকার আর রান্নাঘরে একটা ফ্রিজ থাকা দরকার। কিন্তু দাদার যা ইনকাম, দাদা তো কিছু কিনতেই পারতো না। আর আমি ঠিক করেছি বৌদি যৌতুকে যে এসি, ফ্রিজ আর টিভি এনেছে সেগুলো আমরা নিজেদের ঘরে রেখে দেব। এভাবেই নতুন বউ তার 4 ননদের মুখে এমন কথা শুনে খুবই অবাক হয়। কারণ সে স্বপ্নেও ভাবতে পারেনি তার 4 ননদ এরকম ধরনের কথা বলতে পারবে। আসলে গরমকালে আমার একদম গরম সহ্য করার মতো ক্ষমতা নেই, তাই আমি আমার ঘরেই এসিটা লাগাবো। তোমরা কিছু মনে করো না। আর ফ্রিজটা আমরা রান্নাঘরেই রাখতে পারি, কারণ এটা সবাই ব্যবহার করতে পারবে। কিন্তু এসি আর টিভিতে আমি তো কম্প্রোমাইজ করতে পারবো না। বাবা, তুমি তো দেখছি বিয়ের পরে এই বাড়িতে উঠে আসার সঙ্গে সঙ্গেই নিজের রং দেখাতেও শুরু করে দিয়েছো। তোমার কোনো কথা আমি মানবো না বৌদি। আমি যেহেতু এই বাড়ির বড় মেয়ে আর তোমার বড় ননদ, তাই কিন্তু এসিটা আমার ঘরেই আমি রাখবো। ওই দেখ, তুই বড় বলে সবসময় বড় বড় সুযোগ নিবি, সেটা তো হতে পারে না। তুই যদি এসি নিজের ঘরে লাগাস তাহলে আমি কিন্তু ফ্রিজটা আমার ঘরে রাখবো। কিন্তু 2 বোনের এরকম কথা তাদের ছোট বোন মিতা কিছুতেই মেনে নিতে পারে না। কারণ মিতা আগে থেকেই এসির দিকে তাক করে বসেছিল, তাই সে প্রতিবাদে গর্জে ওঠে। ও বাবা, তোরা সবসময় ভালো ভালো জিনিস নিবি আর আমি ছোট বোন বলে আমি আঙুল চুষবো, তাই তো? সেটা কিন্তু হবে না। বৌদি যৌতুকে আসা এসিটা কিন্তু আমিই নেব। এভাবেই 4 বোন নিজেদের পছন্দ মতো জিনিস নিয়ে নিজেদের ঘর সাজানো শুরু করে দেয়। কিন্তু প্রিয়া কারোর কোনো কথা শুনতে চায় না। সে যেহেতু বাড়ির বড় মেয়ে, তাই সে নিজের ঘরে এসিটা লাগিয়ে নেয় আর শিলা ফ্রিজ নিয়ে সোজা নিজের ঘরে চলে যায়। অন্যদিকে মিতা এবং তার ছোট বোনের কিছু করার থাকে না। মিতা আর কুমারী টিভি এবং ওয়াশিং মেশিন ভাগাভাগি করে নেয়। কিন্তু এবার গরমের মধ্যে নতুন বউকে কষ্ট পেতে হয়।
এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। নতুন বউ তার 4 ননদের জ্বালাতনে গরমে একেবারে পাগল হয়ে ওঠে, কারণ সে একা হাতে তার 4 ননদের জন্য সমস্ত কাজকর্ম করে। একদিন, বৌমা, তুমি সারাদিন আমার মেয়েদের পেছনে খাটতে খাটতে একেবারে পাগল হয়ে যাচ্ছ, গরমে একদম আরাম পাচ্ছ না তুমি। আমি ভেবেছি তোমাকে আজকে আমি নিজের হাতে ঠান্ডা ঠান্ডা শরবত করে খাওয়াবো। তাহলে তো খুব ভালো হবে মা। বিয়ের আগে কিন্তু আমার মাও এরকম ঠান্ডা ঠান্ডা আমের শরবত করে খাওয়াতো। এভাবেই শাশুড়ি মায়ের কথা শুনে চন্দ্রিমা খুবই খুশি হয়। তাই চন্দ্রিমা তার 4 ননদের সমস্ত কাজ সেরে শাশুড়ি মায়ের শরবত খাবে বলে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে তনয়া দেবী তার বৌমার জন্য পাকা আমের ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে চলে আসে। চন্দ্রিমা যখনই সেই শরবত খেতে যাবে আর তখনই তার ননদরা সেখানে এসে হাজির হয়। ও, এই ব্যাপার। মা, এখন তোমার নতুন বউ তোমার খুব প্রিয় হয়ে গেছে বলো। আমরা 4 বোন তোমাকে কবে থেকে বলছি আমাদেরকে আমের শরবত করে খাওয়াও, কিন্তু তুমি এখনো পর্যন্ত আমাদেরকে শরবত বানিয়ে খাওয়ালে না। একদম ঠিক বলেছিস দিদি। এজন্যই বলে ছেলের বিয়ে দিলে মায়েরা নিজেদের মেয়েকে পর করে দেয়, আর আমাদের ক্ষেত্রে সেটাই করেছে। তাই আমরা এখন আমের শরবত থেকে বঞ্চিত হয়ে গেছি। শোন, আমার নামে একদম ফালতু কথা বলবি না তোরা। সবসময় এই গরমের মধ্যে অনলাইন থেকে আইসক্রিম, শরবত সবকিছুই তো অর্ডার করে খাচ্ছিস, কিন্তু একবারও আমার ছেলের বউটাকে খাওয়ার কথা কিছু বলিস তোরা। তাই আমি আমার ছেলের বউকে শরবত বানিয়ে খাওয়াচ্ছি। থাক না মা, ওদেরকে কিছু বলতে হবে না, কারণ ওরা যখন আমের শরবত খেতে চাইছে তাহলে আপনি ওদেরকেও আমের শরবত বানিয়ে দিন। কারণ ওরা যদি এভাবে আমার আমের শরবতের উপর লোভ দেয় তাহলে কিন্তু আমের শরবত খেয়ে আমার হজম হবে না। চন্দ্রিমার এই কথা শুনে তার ননদরা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই তখনই তনয়া দেবীকে রান্নাঘরে গিয়ে তার মেয়েদের জন্য ঠান্ডা ঠান্ডা আমের শরবত বানিয়ে নিয়ে আসতে হয়। তখন তারা 4 বোন আমের শরবত নিয়ে এসি ঘরে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সারা বাড়ির কাজকর্ম করার পর চন্দ্রিমা ছাদে গিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে। এমন সময়, ও বৌদি, তোমাকে আর ছাদে দাঁড়িয়ে হাওয়া খেতে হবে না, কারণ আমাদের 4 জনের বান্ধবী আজকে বাড়িতে ঘুরতে আসবে। তুমি আমাদের সবার জন্য কাঁচা আম পোড়া মাখা, আলু কাবলি আর চিকেন পকোড়া ভেজে দাও। তাড়াতাড়ি যাও। শোনো প্রিয়া, এক্ষুনি আমি দুপুরবেলা রান্না করে সবেমাত্র স্নান করে ছাদে এসেছি। আমার আর শরীর চলছে না। তোমরা দয়া করে 4 জনে মিলে নিজেদের বান্ধবীর জন্য কিছু একটা বানিয়ে নাও না। চন্দ্রিমার এরকম কথা তার ননদরা কিছুতেই সহ্য করতে পারে না। তোমার এত বড় সাহস, তুমি এই গরমের মধ্যে আমাদেরকে রান্নাঘরে গিয়ে রান্না করার কথা বলছো? আর তুমি যখন রান্না করতেই পারবে না তাহলে আমাদের বাড়ির বউ হয়ে এসেছো কেন? বিয়ের আগে তুমি জানতে না বাড়িতে তোমার 4টে ননদ আছে? আমরা কোনো কথা শুনতে চাই না। আর হ্যাঁ, ফ্রিজে দেখেছি কোল্ড ড্রিঙ্কস শেষ হয়ে গেছে, তাই দোকান থেকে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও কিনে নিয়ে আসবে। এই বলে চন্দ্রিমার ননদগুলো সেখান থেকে চলে যায়। আর চন্দ্রিমারও কিছু করার থাকে না। সে গরমের মধ্যে প্রথমে বাজারে গিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসে এবং বাড়ি আসার সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে আম পোড়া মাখা বানায়। সেই সাথে চিকেন পকোড়াও ভাজতে থাকে। দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন রান্না করতে করতে চন্দ্রিমার ভীষণ পরিমাণে শরীর খারাপ করে। শুধু তাই নয়, সে প্রচন্ড পরিমাণে বমি করতে থাকে। এই দেখে তানিয়া দেবী এবং রাকেশ বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে। কনগ্রাচুলেশন, আপনার ওয়াইফ প্রেগনেন্ট, কিন্তু ওনার ইমিউনিটি পাওয়ার একটু কম, তাই আপনাকে ওনার অনেক খেয়াল রাখতে হবে। আর যেহেতু এখন গরমকাল, তাই যদি ওনার শরীর খারাপ হয় তাহলে কিন্তু বেবির প্রবলেম হয়ে যেতে পারে। এই কথা শুনে রাকেশ এবং তার মা প্রচন্ড পরিমাণে খুশি হয়। কিন্তু চন্দ্রিমার ননদরা মোটেই খুশি হতে পারে না, কারণ তাদের প্রেগনেন্ট বৌদি এখন কাজ করতে পারবে না। এইভাবেই তারা দুশ্চিন্তা করতে থাকে। তারপর থেকে সত্যি সত্যি চন্দ্রিমার শাশুড়ি মা তাকে কোনো কাজকর্ম করতে দেয় না। আর এর ফলে চন্দ্রিমার 4 ননদ ভীষণ পরিমাণে রেগে যায়। রাকেশ, আমার এই গরমে ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাই তুমি যখন অফিস থেকে আসবে আমার জন্য চকোলাভা আইসক্রিম নিয়ে আসবে তো, আর তার সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আর নিজের অনেক খেয়াল রেখো। আমি তোমার জন্য সবকিছু নিয়ে আসবো। রাকেশের কথা শুনে চন্দ্রিমা ভীষণ খুশি হয়। আর অফিস থেকে ফেরার সময় রাকেশ তার বউয়ের জন্য আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি নিয়ে আসে। চন্দ্রিমা তার ননদদেরকে দেখিয়ে দেখিয়ে সেই খাবারগুলো খেতে থাকে। আর যে পরিমাণ আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস বেঁচে থাকে সেটা পরের দিন সে খাবে বলে ফ্রিজে রেখে দেয়। কিন্তু পরের দিন চন্দ্রিমা যখন ফ্রিজ থেকে আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস খেতে যাবে তখন সে দেখে ফ্রিজে কোনো খাবার নেই। আর এই দেখে চন্দ্রিমা খুব ভালো মতোই বুঝতে পারে এই কাজ তার ননদরাই করেছে। ইমা, আমি কালকে রাত্রিবেলা ফ্রিজে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস রেখেছিলাম, কিন্তু এখন তো দেখছি ফ্রিজে কোনো খাবারই নেই।
ও বুঝেছি, আমি এই বাড়িতে আসার পর শিলা তো জোর করে ফ্রিজটা নিজের ঘরে রেখেছিল, কিন্তু আমি প্রেগনেন্ট হওয়ার পর ফ্রিজটা বের করে রান্নাঘরে রেখে দিয়েছি। তাই জন্য মনে হয় শিলার আগের চোটে আমার আইসক্রিম বের করে খেয়ে নিয়েছে। বৌদি, আমার নামে মোটেই দোষ দেবে না। আমি তোমার ফ্রিজ থেকে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস বের করে খাইনি। তোমার কি মনে হয় আমি খেতে ভালোবাসি বলে আমি চোর? তোমার তো আরো বাকি 3 ননদ আছে, তুমি তো ওদের কথা বললে না, শুধু আমাকেই চোর মনে করছো কেন তুমি? এমন কথা শুনে শিলার বাকি 3 বোন খুবই রেগে যায়, আর তাদের 4 বোনের মধ্যে ভীষণ পরিমাণে ঝগড়া শুরু হয়ে যায়। এইদিকে চন্দ্রিমা মনে মনে খুবই মজা পায়। এভাবেই চন্দ্রিমা নিজের অন্তঃসত্ত্বা হওয়ার পুরোপুরি সুযোগ নিতে থাকে। মা, বলছি যে এখন যে পরিমাণ গরম পড়েছে, আমি অন্তঃসত্ত্বা অবস্থায় এরকম গরম কিছুতেই সহ্য করতে পারছি না। তাই আপনি যদি আপনার বড় মেয়ের ঘর থেকে এসি খুলে আমার ঘরে লাগিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ আছে নাকি? আমিও তো এটাই ভাবছিলাম। আমি কালকে সকালবেলায় লোক দিয়ে প্রিয়ার ঘর থেকে এসিটা খুলিয়ে নেব, তারপর তোমার ঘরে লাগিয়ে দেব। এই কথা শুনে প্রিয়া খুবই ভয় পেয়ে যায়। কেন মা, আমার ঘর থেকে এসি খোলা কেন হবে? আমি কিন্তু এটা অ্যালাউ করব না। একেই শিলার ঘর থেকে বৌদি ফ্রিজটা বের করে নিয়েছে, তারপর এখন আমার ঘর থেকে এসি বের করবে? প্রিয়ার কোনো কথাই তার মা শুনতে চায় না। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রিয়ার ঘর থেকে এসি খুলে চন্দ্রিমার ঘরে বসিয়ে দেওয়া হয়, আর এর ফলে প্রিয়া ভীষণ পরিমাণে গরমে কষ্ট পায়। আর এভাবেই চন্দ্রিমা অন্তঃসত্ত্বা বলে নিজের শাশুড়ি মাকে দিয়ে ননদদের ঘর থেকে একে একে সমস্ত জিনিসগুলো নিজের ঘরে নিয়ে চলে আসে, আর সে গরমের মধ্যে আরামে দিন কাটাতে থাকে। এই যে আজকে খুব গরম পড়েছে, আমার মাথাটা খুব ব্যথা করছে। তোমরা 4 বোনে ভালো করে আমার মাথায় তেল মালিশ করে দাও তো, তারপর আমাকে ঠান্ডা ঠান্ডা শরবত করে খাওয়াবে। চন্দ্রিমা যেহেতু এখন অন্তঃসত্ত্বা, তাই তারা 4 বোন মা এবং দাদার ভয়ে নিজেদের বৌদির ফাইফরমাস খাটতে থাকে। আর এভাবেই বাড়ির কাজকর্ম করতে গিয়ে তারা তাদের বৌদির কষ্টটাও বুঝতে পারে। তুমি যা বলছো বৌদি, তোমার হয়ে আমরা সব কাজ করছি, কারণ আমরা জানি তুমি এখন অন্তঃসত্ত্বা। আর আমরা যদি কাজ না করি তাহলে আমার মা আর দাদা আমাদেরকে ধরে বিয়ে দিয়ে দেবে। কিন্তু বিশ্বাস করো, গরমে তুমি যখন আমাদের হয়ে বাড়ির সব কাজ করতে, সেই সময় তোমার যে কতটা কষ্ট হতো সেটা কিন্তু আমরা এখন বুঝতে পেরেছি। তাই আমরা 4 বোন ঠিক করেছি তোমাকে আর কখনো আমরা কষ্ট দেব না। আর বৌদি, আমরা এত খাটাখাটনি করতে পারছি না, তুমি এবার আমাদের বোনেদেরকে রেহাই দাও। তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছো এটাতেই আমি খুশি। আর সত্যি কথা বলতে আমি অন্তঃসত্ত্বা নই। আমি তোমার দাদা আর মা 3 জনে মিলে ডাক্তারবাবুকে বুঝিয়ে পড়িয়ে ইচ্ছা করে শরীর খারাপের নাটক করেছিলাম, যাতে তোমরা নিজেদের ভুল বুঝতে পারো। আর কোনোদিন আমাকে কষ্ট দেবে না তো? তুমি অন্তঃসত্ত্বা নও, তুমি এত বড় মিথ্যা কথা বললে। বৌদি, তোমার কাছ থেকে কিন্তু এটা আশা করা যায় না। আমি যদি মিথ্যা কথা না বলতাম তাহলে তোমরা কোনোদিনই উচিত শিক্ষা পেতে না। আর এখন না হয় অন্তঃসত্ত্বা নই, পরে তো অন্তঃসত্ত্বা হতেই পারি। সুতরাং এই শিক্ষাটা কিন্তু মনে রেখো। এভাবে উচিত শিক্ষা পাওয়ার পর চন্দ্রিমার ননদরা তাকে আর কখনোই গরমের মধ্যে কষ্ট দেয় না। তারা সকলে গরমের মধ্যে মিলেমিশে শান্তিতে দিন কাটাতে থাকে।